স্বাগত জানাচ্ছি বিরতির সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনাম শুনছিলাম, চলে যাচ্ছি পুরো খবরে। যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন সহায়তা দেওয়ার অভিযোগ সত্য নয়। সোমবার এই সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, বাংলাদেশের 2 ব্যক্তির ফার্মকে অনুদান দেওয়ার তথ্য বানোয়াট। USAIDর সহায়তায় এমন কোনো প্রকল্পের অস্তিত্বই নেই। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, বাংলাদেশের নাম সর্বস্ব একটি ফার্মকে $29 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে। তিনি মন্তব্য করেন, রাজনৈতিক কারণে বাংলাদেশকে USAIDর মাধ্যমে এই বরাদ্দ দেওয়া হয়। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান করে কোনো প্রমাণ পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে নিষেধাজ্ঞা দিতে হলে সেই প্রক্রিয়ায়ও বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এই আশ্বাস দিয়েছেন EU কমিশনার হাজা লাহবিব। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়েছে। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন সফররত কমিশনার লাহবিব। এ সময় তিনি জানান, মিয়ানমার এবং বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য এই বছর 68 মিলিয়ন ইউরো দেবে EU। বিশেষ করে মিয়ানমারের পশ্চিম রাখাইনে সহিংসতার শিকার মানুষের জন্য এই সহায়তা দেওয়া হবে। কমিশনার উল্লেখ করেন, এই অর্থ গত বছরের চেয়ে বেশি হলেও যথেষ্ট নয়, কারণ তহবিল ঘাটতি দিন দিন বাড়ছে। বৈঠকে অধ্যাপক ইউনুস জানান, রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গঙ্গা চুক্তি বিষয়ক যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল। সোমবার স্থানীয় সময় সকাল 11:15টার দিকে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দলের সদস্যরা। 7 সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, বৈঠকে কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এরপরই সড়ক পথে হাওড়া এবং পরে শতাব্দী এক্সপ্রেসে বাংলাদেশের প্রতিনিধি দল পৌঁছায় মুর্শিদাবাদ জেলার ফারাক্কায়। আগামীকাল ভারতের নদী কমিশনের সদস্যদের সঙ্গে ফারাক্কা পরিদর্শন করবে দলটি। বুধবার ফারাক্কা থেকে 2 দেশের যৌথ নদী কমিশনের সদস্যরা কলকাতায় ফিরবেন। পরের 2 দিন কলকাতার 5 তারকা হোটেলে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তারা। গঙ্গার পানি বন্টনের চুক্তিটি হয় 1996 সালে। ছাগলকাণ্ড আলোচিত ও উচ্চ বংশীয় গরুর নাম করে 133 কোটি টাকা পাচারের মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রধান। তার বিরুদ্ধে অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য পাওয়ার দাবি সিআইডির। গত কুরবানির ঈদে ইমরান হোসেনের সাদিক অ্যাগ্রো থেকে 15 লাখ টাকায় উচ্চবংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপরই আলোচনায় আসে সাদিক অ্যাগ্রোর ছাগল কাণ্ড। এছাড়াও দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির হাটে বিক্রির অভিযোগও সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে। চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন ও অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল হতে অবৈধ পথে ছোট আকৃতির ভুট্টি গরু দেশে এনে তা বিক্রয় করার অভিযোগও আছে ইমরান হোসেনের বিরুদ্ধে। কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মিয়ানমার হতে গরু মহিষ এনে তা বিক্রির অভিযোগ আছে সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে। গরুসহ বিভিন্ন প্রাণী বিদেশ থেকে আমদানির নামে 133 কোটি টাকা পাচারের মামলায় গ্রেপ্তার করা হয়েছে ইমরান হোসেনকে। ইমরান নামে আমরা ওনাকে চিনি, অনেকেই চিনি। মানি লন্ডারিং মামলায় সে গ্রেপ্তার হয়েছে। 133 কোটি টাকার মতো মানি লন্ডারিং এর বিষয়গুলো আমাদের প্রাথমিক তদন্তে এসছে। এটা হয়তো বিস্তারিত তদন্তে বা পরবর্তীতে আমরা জানতে পারবো। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে বলে দাবি সিআইডির। পত্রপত্রিকা যেটা আসছে আর কি, যেটা আমরা হয়তো ছাগল কাণ্ড হিসাবে আমরা অনেকেই জানি। বিশেষ করে উনি গরু আমদানি করেছেন ভুয়া তথ্য দিয়ে, তখন টাকা পাঠিয়েছেন, নানাভাবে করেছে। বাকিটুকু হয়তো আমরা বিস্তারিত তদন্তে আমরা জানতে পারবো। 2024 জুলাইয়ে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের 6 কর্মকর্তাকে আসামি করে মামলা করেছে দুদক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে
অনুসন্ধান শুরু করেছে দুদক। ফেব্রুয়ারির মাঝামাঝি তার বিরুদ্ধে অভিযোগ জমা হলে যাচাই বাছাই শেষে সোমবার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান করতে দুদকের পরিচালক আবুল হাসনাতকে দলনেতা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধান দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক বিশান ঘোষ ও উপসহকারী পরিচালক আফিয়া খাতুন। সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। অনিয়মের মাধ্যমে অর্জিত সম্পদ নিজের ও অন্যদের নামে রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রাথমিক অনুসন্ধানে তথ্য প্রমাণ পাওয়া গেলে শিগগিরই সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছে দুদক। রাজধানীর শাহজাদপুরে সৌদি আবাসিক হোটেলে আগুনের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে 4 জন মারা গেছেন। তাদের 3 জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। সোমবার দুপুর 12টার পর আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিটের 47 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার দুপুর 12টার দিকে শাহজাদপুরের সৌদি আবাসিক হোটেলের ভবনে আগুন লাগে। 6তলা বিল্ডিংয়ের 2য় তলায় একটি বিউটি পার্লারে আগুনের শুরু। মুহূর্তে ছড়িয়ে পড়ে উপরের কয়েকটি ফ্লোরে। এ সময় আতঙ্কে একজনকে লাফিয়ে পড়তে দেখা যায়। 12টা 17 মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে আসে দুটি ইউনিট। তাদের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বিউটি পার্লার থেকে এসি থেকে বলে আগুন লাগছে। এসি থেকে 2তলা থেকে 3তলা 4তলা পর্যন্ত লাগছে আগুন। 11টার সময় দেখি এখান থেকে হালকা হালকা ধোঁয়া, দোতলায় শুধু দোতলায় ধোঁয়া আগুনটা লাগছে। ওখান থেকে ধোঁয়া লেগে পুরো বিল্ডিংটা অন্ধকার হয়ে গেছে। পরে তল্লাশি চালিয়ে 4টি মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায় সিঁড়ির দরজায় তালা দেওয়া থাকায় বের হতে পারেনি এ 4 জন। 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং পুলিশের কাছে হ্যান্ডওভার করি। রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে। দোতলায় বিউটি পার্লার, উপরে আবাসিক হোটেল। তো আমরা 4টা মৃতদেহ পাইছি। আগুনের সূত্রপাত দোতলায়। এখন পর্যন্ত আমরা কনফার্ম না যে কী কারণে আগুন, তবে প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে সেটা সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত না করলেও ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস লাইনের লিকেজ থেকে সূত্রপাত হতে পারে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছুটি না পাওয়ায় গাজীপুরের প্যানোরামা অ্যাপারেলস কারখানার এক নারী শ্রমিকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, পারিবারিক কলহের জেরে ওই নারী ভবন থেকে লাফিয়ে পড়েন। সোমবার সকালে এই ঘটনার জেরে কারখানায় ভাঙচুর ও যানবাহনে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। রোববার ভবন থেকে লাফিয়ে পড়েন প্যানোরামা অ্যাপিয়ারেলস লিমিটেডের কর্মী আফসানা আক্তার লাবণী। তার মরদেহ গায়েব করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন সহকর্মীরা। প্রতিবাদে কারখানায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এক পর্যায়ে কারখানায় ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। একটি প্রাইভেট কার ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শ্রমিকদের দাবি, অসুস্থতার কারণে ছুটির আবেদন করে লাবণী। না দেওয়ায় আত্মহত্যা করে সে। লাইন ছুটি নিবার কাছে লাইন ছুটি নিবার না, লাইন ছুটি হলো দেয় না। সুপারভাইজার গেট পাইতেছে, এর সাজা দেয় না। ছুটি দেয় নাই। ওরা আমরা 7টায় নামাজ পড়তে গেছিলাম 1টা বাজে, দেখছি মুনাজাত অনেক কান্নাকাটি করছে। খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, রেস্টের প্রয়োজন আছে, সেটা কোথায়? শীতকালের কথা বলে এগুলো করে ঘটনাটা বলেন। তবে পুলিশ বলছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। লাবণীর স্বামীকে গ্রেপ্তারও করা হয়েছে। এই পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই উনি আত্মহত্যার পথটা বেছে নেন এখান থেকে লাফ দিয়ে। তো পরবর্তীতে আমরা এই ঘটনায় ওই স্বামীকে আসামি করে আত্মহত্যার প্ররোচনা 306 ধারায় একটি মামলা নেই এবং রাতে আমরা এই আসামিকে গ্রেফতার করি। শ্রমিকরা সকালে এসে এই প্যানোরামাতে এই বিষয়টাকে একটা গুজব সৃষ্টি করে এই প্যানোরামা গার্মেন্টসটিকে প্রথমে ভাঙচুর করে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোগড়া বাইপাস, নাওজোর ও ইটহাটা এলাকার 12টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল বিভাগেও খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 7 বছরের দণ্ড থেকে খালাস দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
সোমবার সকালে 3 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। বিএনপির আইনজীবীরা বলছেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে শেখ হাসিনার সরকার। সর্বোচ্চ আদালতের রায়ে এটি প্রমাণিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন বা দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2 বছরেরও বেশি সময় সাজা খেটেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। করতে পারেননি নির্বাচনও। তবে সরকার পরিবর্তনের পর গত জানুয়ারিতে আপিল বিভাগ থেকে অরফানেজ ট্রাস্টের মামলা এবং সোমবার খালাস পেলেন চ্যারিটেবল ট্রাস্টের মামলা থেকে। এর আগে গত নভেম্বরে এই মামলায় হাইকোর্ট থেকে খালাস পান খালেদা জিয়া সহ 3 আসামি, মওকুফ হয় অর্থদণ্ড। খালেদা জিয়ার আইনজীবী অভিযোগ করেন, কেবল রাজনৈতিক প্রতিহিংসা থেকেই শেখ হাসিনার নির্দেশে এই মামলা করা হয়েছিল। বেগম খালেদা অনেক হরের সম্মুখীন হয়েছে, তার এই বয়সে দীর্ঘদিন সেই জেল থাকতে হয়েছে এবং এই আপনার হাসপাতালে জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি, যার জন্য বেগম খালেদা জিয়া সুস্থ। বেগম খালেদা জিয়া জেলে ঢুকলেন হেঁটে, বের হওয়ার সময় হুইল চেয়ারে বেরোতে হয়েছে। জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কার প্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই। এই মামলায় দুদকও আদালতকে জানান, তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে লাভবান হয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই, সেটা ব্যক্তি খালেদা জিয়া হিসাবে ছিল। এই জন্যে এই ক্ষমতার অপব্যবহার প্রধানমন্ত্রী হিসাবে এই জিনিসটা প্রমাণ হয়নি। দুর্নীতির এই মামলায় খালেদা জিয়াকে আগেই সাজামুক্ত করেছিলেন রাষ্ট্রপতি। তবে তিনি কারো অনুকম্পা চান না বলে আইনি লড়াই চালিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করলেন। একটি হত্যা ও আরেকটি বিস্ফোরক মামলার নিষ্পত্তি হলেই খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মামলা নিষ্পত্তি হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। দলটির নেতৃত্ব দেশ ছাড়লেও নানা বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করে তুলছে বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার দেশ বিদেশের আস্থা অর্জন করেছে। বাংলাদেশ ভারত সম্পর্কে যে ভুল বোঝাবুঝি হয়েছে তা থেকে উত্তরণের চেষ্টা চলছে। সংস্কার দরকার। অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসে সংস্কার ও নির্বাচন, আইন শৃঙ্খলা, ছাত্রদের নতুন দল গঠন, বাংলাদেশ ভারত সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে সম্প্রতি বিবিসি বাংলার সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভাবনা ছিল না যে আমি হঠাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অপরাধের পরিমাণ সেভাবে বাড়েনি। প্রথম দিকে পুলিশের উপর আস্থার অভাব থাকলেও তা ঠিক হয়েছে। অন্তর্বর্তী সরকারের ওপর দেশের মানুষের আস্থা আছে। আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসে নাই, আমরা এসেছি যার যার জগৎ থেকে এসেছি, নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি। তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিছু ভালো করেছে, কিছু ভালো করতে পারিনি, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করছি না। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে পলাতক দলটির নেতৃত্ব দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে। নানা বক্তব্য দিয়ে দেশের মানুষকে উত্তেজিত করে তোলা হচ্ছে। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে, জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না, কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রফেসর ইউনূস বলেন, এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেয়ার কোনো উপায় নাই, তবে যে অন্যায় করেছে তার বিচার হতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আস্থার অভাব হয়নি। যারা নতুন দল করেছে তারা সরকার থেকে ইস্তফা দিয়েই দল করেছে। প্রধান উপদেষ্টা জানান, বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা জানিয়েছেন তারা সরকারের সঙ্গে আছেন। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, তাদের মধ্যে ঐক্য আছে, সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। 5 আগস্টের পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন দেখা দিলেও দুদেশের পরস্পরের উপর নির্ভরশীলতা অনেক বেশি। একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, যা থেকে উত্তোলনের চেষ্টা চলছে বলেন তিনি। আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না।
প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রক্রিয়া শুরু হলেও সংলাপ শুরু হতে দেরি হচ্ছে। নির্বাচনের আগে ও পরে কি সংস্কার হবে সেটি বিভিন্ন দলের সঙ্গে সংলাপেই নির্ধারিত হবে। সুপারিশের উপর রাজনৈতিক ঐক্যমত নিয়ে জুলাই চার্টার তৈরি হবে। আমি আস্থাতে ফিরে যাই, দেশ বিদেশের আস্থা। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 করা হয়েছে। সোমবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এছাড়া পূর্বাঞ্চলের শেখ হাসিনা স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL কে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্তের ভিত্তিতে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টা এই প্রস্তাব অনুমোদন করেছেন। এর ফলে দেশের প্রথম স্যাটেলাইট এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাটেলাইট 1 নামে পরিচিত হবে। এ বিষয়ে BSCL জানায়, তারা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার সঙ্গে নাম পরিবর্তনে ব্যবস্থা নেবে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জনের নিয়োগে বাধা কাটল। তাদের নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। দুপুরে বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদেশের পর প্রায় 1 মাস ধরে চলা আন্দোলন প্রত্যাহার করেন নিয়োগ প্রত্যাশীরা। প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জনের মধ্যে প্রায় ৫,৫০০ই বিভিন্ন কোটায় নিয়োগপ্রাপ্ত। এ দাবি করে মেধার ভিত্তিতে নতুন নিয়োগ চেয়ে রিট করেন নিয়োগ বঞ্চিত ১৫৪ জন। এতে সাড়া দিয়ে ৬,৫৩১ জনের নিয়োগের সুপারিশ বাতিল করে ৬ ফেব্রুয়ারি রায় দেয় হাইকোর্ট। এ নিয়ে সেদিন হাইকোর্টে নজিরবিহীন বিক্ষোভ করে নিয়োগ প্রত্যাশীরা। এরপর থেকেই মাসখানেক ধরে শাহবাগ প্রেসক্লাব সহ বিভিন্ন স্থানে আন্দোলন করছেন নিয়োগ প্রত্যাশীরা। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা সহ আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আইনজীবীরা জানান, ২০১৯ সালে সে সময়কার কোটা পদ্ধতি অনুযায়ী নিয়োগের সব প্রক্রিয়া শেষ হয়, কিন্তু হাইকোর্টের রায়ে চূড়ান্ত ফলাফল বাতিল হয়। বাংলাদেশে যে এই ৫ই আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আদালত যে স্বাধীন, সেটা আপনারা দেখতে পাবেন আজকের রায়ের ভিত্তিতে। হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন, কারণ যোগদানটাই তাদের বাকি ছিল। এই যোগদান উপলক্ষে ফাইনালি সিলেকশন হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় যেখানে কর্মরত ছিল, সমস্ত কর্ম থেকে তারা কিন্তু অবসর গ্রহণ করে কিংবা পদত্যাগ করে শুধুমাত্র এই চাকরিতে যোগদান করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশি নিয়োগ প্রত্যাশীরা। এখন দ্রুত বিদ্যালয়ে পদায়নের প্রত্যাশা তাদের। আমরা এখন যোগদান করবো, আমরা সামাজিকভাবে খুবই খুশি। এখন আদালতের রায়ের পর থেকে আমাদের আর কোনো আন্দোলন কর্মসূচি নেই। আমাদের সকল প্রকার আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিয়েছি। আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেল জানান, প্রাথমিক বিদ্যালয়ে এখনও ৩২,০০০ শিক্ষক পদ শূন্য। পরীক্ষায় উত্তীর্ণ হলে রিটকারী ১৫৪ জনকেও নিয়োগ দিতে পারে সরকার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যাবের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে খালাস দিয়েছেন আদালত। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক অরুণভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। রায় খালাস পেয়ে সন্তুষ্ট জানিয়ে ঈশিতা বলেন, যতই মিথ্যা মামলা দেয়া হোক, সত্য উন্মোচিত হবেই। ২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে ডাক্তার ঈশিতাকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন ২ আগস্ট তার বিরুদ্ধে ভুয়া পরিচয় দেয়া, মাদক ব্যবসা, সনদ জালিয়াতি সহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে রাজধানীর শাহ আলী থানায় ৩টি মামলা করে র্যাব। গ্রেপ্তারের ১৪ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান ঈশিতা। এর মধ্যে ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ডাক্তার ইশরাতকে ১ বছরের কারাদণ্ড দেয় সাইবার ট্রাইব্যুনাল। মানে মাদক দিয়ে যখন একটা মানুষকে প্রেজেন্ট করা হয়, আমার লেভেল একজন ডক্টরকে, যে অনারেবল কোর্ট যেখানে বলেছে ইন্টারন্যাশনাল ইয়াং সায়েন্টিস্ট, সে কীভাবে এমবিবিএস এমডিএম পেজ করা একজন ডক্টর মাদক নিয়ে, ঠিক আছে, এখানে আমাকে এতটা হিউমিলিয়েট করা হয়েছে। আমি অনারেবল কোর্টের কাছে সম্মান ভিক্ষা চেয়েছিলাম এবং আল্লাহর রহমতে অনারেবল কোর্ট আমাকে অনেক সম্মান দিয়েছেন। কোর্ট চাইলে ওটা দেখতে পারতেন, চার্জের সময় দেখেননি। একটা কোর্টের বিষয়, আমরা সেটাতে ফাইট করব। তারপরে তার হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে মামলাটায় আমরা হাইকোর্টে খালাস পেয়েছি, সেটা অ্যাপেলেট ডিভিশনে গিয়েছে। অপারেশন ডেভিল হান্টের লক্ষ্য আরও সুনির্দিষ্ট করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের কাছে এই কথা জানিয়েছেন তিনি। অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তন হচ্ছে কিনা সেই প্রশ্নের জবাবে সচিব বলেন, এমন কোনো সিদ্ধান্ত হয়নি।
কোথায় গুরুত্ব বাড়ানো দরকার, কোথায় লোকবলের অপচয় হচ্ছে, রোজার মাসে জনবল সাশ্রয় করে সর্বোচ্চ কি কি কাজ করা সম্ভব, কোন কোন জায়গায় যৌথ টহলের দরকার নেই, সেই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সরকার রাজধানীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বেশি নজর দিচ্ছে, ঢাকার ছিনতাই চুরি রোধে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। মবের বিষয়ে আগে থেকে অনুমান করা কঠিন জানিয়ে তিনি বলেন, মব রোধে অন্যের অধিকারকে সম্মান জানাতে হবে। আমরা এমনি ঢাকা শহরের দিকে মনোযোগ দিচ্ছি। ওই যে ছিচকা যেগুলা সমস্যা হচ্ছে এগুলো নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করছি। এই সময়টায় জনবলের সাশ্রয় করে আমরা ম্যাক্সিমাম কি কি কাজ করতে পারি এবং কোন কোন জায়গা থেকে আমাদের কার্যক্রম হয়তো যৌথ পেট্রোলের দরকার নাই বা কি, সেগুলো আলাপ আলোচনা করেছি। আমরা একটা মোর ফোকাসড ওয়েতে করার চেষ্টা করা হচ্ছে। ইফতার মাহফিলকে আরও জনসম্পৃক্ত করতে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি। এর মধ্যে রয়েছে অনাড়ম্বরভাবে মসজিদ কিংবা খোলা জায়গায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা। সোমবার ঢাকা মহানগরের 2টি শাখা সহ বিভিন্ন জেলা ও মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদকদের কাছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনে বাহুল্য ত্যাগ করতে হবে। ঢাকা মহানগর সহ সারা দেশে ওয়ার্ড পর্যায়ে মসজিদ কিংবা বাজার সংলগ্ন খোলা জায়গায় এই আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে এবং ব্যানারে শুধু ইফতার ও দোয়া মাহফিল লেখা থাকবে। আর দেশব্যাপী এই আয়োজন 20 রমজানের মধ্যে শেষ করতে হবে। জনগণের কাছাকাছি থাকতেই এই পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট নিরসনে আগামীকাল তেল উৎপাদনকারী, আমদানিকারক ও আড়তদারদের সাথে বৈঠকে বসছে প্রশাসন। দেশের অন্যতম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে তদারকিতে গিয়ে এই কথা জানান সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। দুপুরে খাতুনগঞ্জে যৌথভাবে অভিযান চালায় জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন। এ সময় বাজারে বোতলজাত সয়াবিন তেলের বিষয়ে খোঁজ নেন সিটি মেয়র। বেশিরভাগ দোকানে এই বোতলজাত তেল না পাওয়ায় এই নিয়ে কাল তেল উৎপাদনকারী এবং আমদানিকারকদের সাথে বৈঠক হবে বলে জানান তিনি। এ সময় বাজারের সিন্ডিকেট ভাঙতে তা তৎপর থাকার কথা উল্লেখ করে জেলা প্রশাসক জানান, পুরো রমজানে বাজার তদারকিতে 400টি অভিযান চালানো হবে। খাতুনগঞ্জের অভিযানে মূল্য তালিকা না থাকায় 3টি প্রতিষ্ঠানকে 17,000 টাকা করে জরিমানা করা হয়। আমরা চাই যে মানুষের জন্য মানুষকে এগিয়ে আসতে হবে। এই মনিটরিং আজকে থেমে থাকবে না, সব সময় থাকবে এবং আমরা আশা করছি আগামীকাল তাদেরকে নিয়ে আমরা বসবো। আমরা ডিসি মহোদয় সহ অন্যান্য যারা ওই যে ব্যবসায়ীরা আছে, তেলের ব্যবসায়ী যারা আছে, উৎপাদনকারী যারা আছে এবং যারা এখানে ইম্পোর্ট করছে তাদের সাথে অভিযান করা হয়েছে, যাতে পণ্য সামগ্রী সাধারণ জনতার ক্রয় ক্ষমতার ভেতরে রাখা হয়। আমরা মহানগরী এবং চট্টগ্রাম জেলাটাকে মোট 21টা সার্কেলে ভাগ করেছি। এই রোজার মাসে আমরা 400 অভিযান করব। 2-1 দিনের মধ্যে সয়াবিন তেলের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে বাজার তদারকি কার্যক্রমে যোগ দিয়ে এই কথা বলেন উপদেষ্টা। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফরমালিন বা ভেজাল মেশানো পণ্য কেউ বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রমজান উপলক্ষে ছোলা থেকে মুড়ি, খেজুর কিংবা চিনি সবকিছুই কেনার চাপ বাড়ে ক্রেতাদের। বেসন, পেঁয়াজ, আলুর বাজারে স্বস্তি মিললেও চড়া বেগুনের দাম। দেশি শসা 80 টাকা দামে বিক্রি হলেও বেগুন 100 টাকার কমে মিলছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সয়াবিন তেল কিনতে আসা ভোক্তারা। বাজারে 1 লিটার থেকে 5 লিটার সয়াবিন তেল নেই বললেই চলে, আর এক হালি লেবু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। এখানে এক একটা লেবুর দাম 20 টাকা 25 টাকা পর্যন্ত চাচ্ছে। আর এই রমজান মাস গেলেই দেখা যাবে ওই লেবুর দামই 5 টাকা থেকে 60 টাকা সর্বোচ্চ। ওষুধের দাম বেশি আছে লেবু। চিটাগাংয়ে 15-20টা জাহাজ লঙ্গর করে আছে, এরা তেল খালাস করছে না বাজার সিন্ডিকেট করার জন্য। ওই গোড়ার আগে ধরতে হবে কারা করে এগুলো। রমজান উপলক্ষে বাজারে বেড়েছে বিভিন্ন সংস্থার তদারকি। কাউরান বাজারে অতিরিক্ত দামে লেবু বিক্রি করায় একজনকে 5,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
তারা কোথা থেকে ক্রয় করেছেন তার কোনো ডকুমেন্টস দেখাতে পারছেন না, এখানে মূল্য তালিকা প্রদর্শন করা নাই এবং এখান থেকে ঢাকা মহানগরের অন্যান্য খুচরা বাজারে লেবুগুলো ছড়িয়ে যায়। তো এখানে আমরা একজন ব্যবসায়ীকে আইন আওতায় নিয়ে এসেছি, তাকে আর্থিক জরিমানা করেছে। এবং এদিকে মোহাম্মদপুর টাউন হল মার্কেট পরিদর্শন করতে গিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন 2-1 দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কেটে যাবে। প্রায় 60% হচ্ছে পাম অয়েল, এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও 20-25 টাকা কমে বিক্রি হচ্ছে, সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান 2 উপদেষ্টা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। সন্ধ্যা 6টা থেকে নতুন দর কার্যকর হবে। প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এটা কেজি প্রতি 2.35 টাকা কমে। একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম যে যারা ডিস্ট্রিবিউটর আছে সবাই যেন লাইসেন্স পেয়েছি। লাইসেন্সটা আমি তখন নেব, লাইসেন্সে আমি বেনিফিটটা কি? তারপর আমরা যেগুলা শান্তি আলোচনা চাইলে সাধারণ মানুষের উপর হামলা বন্ধ করতে বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডোনেৎস্কে রুশ সেনাদের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় এক্সপোস্টে এই মন্তব্য করেন তিনি। এ সময় গত সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেন জুড়ে 1000-এর বেশি ড্রোন, 1300 বোমা এবং 20টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেন জেলেনস্কি। ইউক্রেনের পুলিশ জানায় গত 24 ঘন্টায় রুশ হামলায় দোনেৎস্ক এবং খেরসনে 7 জন নিহত এবং 16 জন আহত হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বাক যুদ্ধ নিয়ে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে রাশিয়া। এই ঘটনাকে জেলেনস্কির কূটনৈতিক দক্ষতার অভাব বলে মন্তব্য করেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইউক্রেনীয় কর্তৃপক্ষ শান্তি চায় না বলেও দাবি তার। এদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে 1 মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য।